মাস শেষ হতেই ধ্রুব টের পেল সামনের দিনগুলো তার জন্য বেশ কঠিন হতে যাচ্ছে, যদি না এর মধ্যে সে আরেকটা টিউশনে জোগাড় করতে পারে। সামনের মাসে ফাইনাল পরীক্ষা ধ্রুবর। ভার্সিটিতে ফি বাবদ অনেকটা টাকা খরচ হয়ে গেছে। এরপর আবার ফ্রিজ কিনতে হয়েছে। ফ্রিজ কেনার পর ধ্রুবর জমানো টাকা ছিল ৯,০০০ টাকা। বেতন আর দুটো টিউশনি থেকে পাচ্ছে ২২,০০০ টাকা। বাসা ভাড়া দিতে হচ্ছে ১৫,০০০ টাকা। এর ওপর বিদ্যুৎ বিল আছে প্রায় ১,০০০ টাকা। ধ্রুবর ভাড়া যায় মাসে ২,০০০ টাকা। বাকি ৪,০০০ টাকা দিয়ে সারা মাস চলতে হয়। প্রতিদিন খাবারে মাছ মাংস না থাকলে ধ্রুবর কেমন লজ্জা লজ্জা লাগে। তার মনে হয় সে শালুককে ভালো রাখতে পারছে না। শালুক হয়তো এসব দিয়ে খেতে পারছে না আরাম করে। খাবার সময় ধ্রুবর বেশ খারাপ লাগে। ইদানিং সকাল আর রাতে খেতে বসলে ধ্রুব মাছ মাংস খেতে চায় না। শালুক বুঝতে পারছে না ধ্রুবর সমস্যা কোথায়। বাসায় আসলে ধ্রুবর চেহারায় কেমন চিন্তার ছাপ দেখতে পায় শালুক। কিন্তু কেন এত চিন্তা করছে ধ্রুব সেটাই বুঝে উঠতে পারছে না শালুক। ধ্রুবর এই চিন্তিত চাহনি শালুকের সহ্য হচ্ছে না। ভীষণ কান্না পায় শালুকের ধ্রুবকে এভাবে বিমর্ষ হয়ে থাকতে দেখলে। ধ্রুব হন্যে হয়ে আরেকটা টিউশনে খুঁজছে, কিন্তু কিছুতেই সময় মিলছে না তার। দুর্মূল্যের বাজারে ৪,০০০ টাকায় নিজেদের সংসার চালানো ও ধ্রুবর জন্য কঠিন হয়ে পড়ছে। রাতে ধ্রুব বাসায় এলে শালুক আজ মুখ ফুলিয়ে রাখল। বিকেলে শালুক নিজেই রান্না করেছে। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে শালুকের কেমন অরুচি ধরে গেছে খাবারে। শালুক আজ আলু ভর্তা, সিম ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, পেঁয়াজ মরিচ দিয়ে ডিম বেজে নিল। বিকেল ধরে আস্তে আস্তে এসব আয়োজন করছে শালুক। আর শালুকের এইসব আয়োজনে সবচেয়ে বড় সহায়ক ছিল ইউটিউব। মায়ের থেকে শুনেছে বাহারি রকমের ভর্তা খুদে ভাত ধ্রুবর ভীষণ পছন্দ। সেটা দেখেই শালুক ইউটিউব থেকে ভর্তা রেসিপি দেখতে লাগলো। দেখে তার নিজেরও ইচ্ছে হলো ভর্তা দিয়ে ভাত খেতে। তার উপর কয়েকদিন ধরে মাছ মাংস খেয়ে শালুকের অরুচি এখন। ধ্রুব বাসায় এসে চেঞ্জ করে নিল। শালুকের গম্ভীর মুখখানা দেখে শঙ্কিত হয়ে গেল। শালুকের চিবুক তুলে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? শালুক মাথা নাড়িয়ে জানালো, না। ধ্রুব আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? শালুক বলল, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। ধ্রুব তারিখ হিসেব করলো। বাড়ি থেকে এসেছে বেশ কয়েকদিন হয়ে গেছে। কে জানে হয়তো বাড়ির কথা মনে পড়েছে। ধ্রুব জিজ্ঞেস করলো, বাড়ির জন্য মন খারাপ লাগছে শালুক? বাড়ি যেতে চাও? শালুক আগের মতোই গম্ভীর হয়ে বলল, না। ধ্রুব আবারও চিন্তা করলো কিছুক্ষণ, তারপর আস্তে করে জিজ্ঞেস করলো, তোমার কি অন্য সমস্যা হয়েছে? ন্যাপকিন শেষ হয়ে গেছে? শালুক লজ্জা পেল না মোটেও। তেমনি আগের সুরে বলল, না। ধ্রুব আর ভেবে পেল না তাহলে কি হতে পারে। শালুকের পাশে বসে পড়ল ধ্রুব। শালুকের বাম হাতের আঙ্গুল নিজের ডান হাতের আঙ্গুলের মধ্যে রেখে বলল, কি হয়েছে তাহলে শালুক? এভাবে মন খারাপ করে আছো কেন? তোমার মন খারাপ হলে আমার পুরো পৃথিবী অন্ধকার মনে হয়। তোমার মুখের হাসি আমার পৃথিবীকে আলোকিত করে তোলে। জেনেও কেন তুমি এরকম করে আছো বলো? সারাদিন পরে বাসায় এসে তোমার মলিন মুখ দেখলে মনে হয় আমি বুঝি ব্যর্থ, রাজকন্যাকে রাজরানীর মর্যাদা দিতে পারছি না। নিজেকে ভীষণ তুচ্ছ মনে হয় শালুক। শালুক ধ্রুবর দিকে তাকিয়ে বলল, এই যে কয়েকদিন আপনি মন খারাপ করে থাকেন, আপনার হাসির আড়ালে ফুটে ওঠে গম্ভীর চিন্তা, তখন আমার কেমন লাগে? আপনি তো সারাদিন বাইরে থাকেন, কাজে ব্যস্ত থাকেন। আমার সময় কিভাবে কাটে বলেন? আমার পড়া শেষ হয়ে গেছে সব বিষয়। বই নিয়ে বসলে আপনার চিন্তিত চাহনি ভেসে ওঠে মনের পর্দায়। সারাদিন ধরে অপেক্ষায় থাকি কখন আপনি বাসায় আসবেন। আমি চাতকের মতো আপনার অপেক্ষায় বসে থাকি, কিন্তু আসলে দেখি আপনার চিন্তাযুক্ত মুখ। তখন আমার অবস্থা কেমন হয় তা ভেবে দেখেছেন আপনি? আমি হয়তো আপনাকে ততটুকু ভালোবাসতে পারিনি যতটুকু আপনি আমাকে ভালোবেসেছেন। কিন্তু বিশ্বাস করেন, আপনার ভালোবাসার মহাসাগর সমান হলেও আমার ভালোবাসা যদি বিন্দু সমও হয়, তবুও আমার কাছে আমার দিক থেকে সর্বোচ্চ। সেখানে আমারও ঠিক এরকম কষ্ট হয়। আমি আপনাকে বলতে পারি না। ভাবি আজ না হয় কাল ঠিক হয়ে যাবে। কিন্তু বিগত কয়েকদিন ধরেই দেখছি এই অবস্থা। আমার আর সহ্য হচ্ছে না। দুপুর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। শালুককে বুকে নিয়ে বলল, আমার বোকা ফুল যে আমার জন্য এত কষ্ট হয়, তা তো আমি আগে বুঝিনি। বুঝলে কিছুতেই তাকে এই কষ্ট দিতাম না আমি। এই যে দেখো আমি এখন হাসছি। আর আর এরকম হবে না শালুক। শালুক ধ্রুবর চোখের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে তার নিজের চোখে জলে টইটুম্বর হয়ে গেল। ধ্রুব আস্তে করে ফু দিতেই দু চোখ থেকে ২ ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। ধ্রুব ২ হাত পেতে তা তুলে নিল। তারপর মুচকি হেসে বলল, আমার রাজরানীর চোখের ১ ফোঁটা জলও যে আমার হৃদয়কে রক্তাক্ত করে দেয়। মনে হয় যেন কোনো এক অদৃশ্য তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে আমার হৃৎপিণ্ড। শালুক বলল, তাহলে আমাকে বলেন, কেন আপনার মন এত খারাপ ছিল?
কি নিয়ে এত চিন্তায় আছেন আপনি? ধ্রুব হেসে বলল, কিছু না শালুক। আমার সব চিন্তা তোমাকে নিয়ে। কিভাবে তুমি খুশি থাকবে? এটা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো চিন্তা নেই। শালুক ধ্রুবর হাত চেপে ধরে বলল, আমি আপনার সহধর্মিণী, আপনার অর্ধাঙ্গিনী। আপনার সমস্যা মানে আমার সমস্যা। আপনার কষ্ট মানে আমার কষ্ট। আমার কষ্টের ভাগীদার যেমন আপনি ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না, তেমনি আপনার সকল কষ্ট চিন্তাভাবনার অর্ধেক ভাগীদার আমিও। আমাকে বলেন, আপনার কি হয়েছে? ধ্রুব মুচকি হেসে বলল, আমার শালুক তো দেখি মাশাআল্লাহ অনেক বুঝদার হয়ে গেছে। অনেক গুছিয়ে কথা বলতে শিখেছে। বিশ্বাস করো, আমি তোমার চিন্তাই করছি। কিভাবে তোমাকে ভালো রাখতে পারবো, এটাই ভাবছি শুধু। মনে হচ্ছে আমি তোমাকে সেভাবে রাখতে পারছি না, যেভাবে চাচা চাচি তোমাকে যত্নে রাখতো। আমার সেই সামর্থ্য এখনো হয়নি। এই ব্যাপারটা আমাকে ভীষণ পীড়া দেয়। শালুক বলল, আপনি আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যত্নে রেখেছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির স্ত্রীও তার স্বামীর থেকে এই ভালোবাসা পাচ্ছে না। আমার কোনো অসুবিধা হচ্ছে না, কোনো কিছুতে। জানি না জীবনে কোন দিন কোন পুণ্য করেছি নিজের অজান্তে। আর তার বিনিময়ে আল্লাহ আমার জোর আপনার সাথে মিলিয়ে দিয়েছে। ধ্রুবর বুকের ভিতর কেমন খুশির জোয়ার বইতে লাগলো শালুকের কথা শুনে। তার মানে তার শালুক তাকে পেয়ে খুশি। ধ্রুব মনে মনে আল্লাহকে বলল, এই মেয়েকে যেন আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খুশি রাখতে পারি। আমার আর কিছু চাওয়ার নেই। ধ্রুব হাত মুখ ধুয়ে রান্না করে গেল। ডাকনা দিয়ে সব কিছু ডেকে রাখা দেখে ধ্রুব ডাকনা সরিয়ে দেখতে লাগলো। এত রকমের ভর্তা দেখে চমকে গেল ধ্রুব। সেই সাথে তার জিভে জল চলে এলো। শালুকের পাশে এসে জিজ্ঞেস করলো, এত কিছু কেন করতে গেলে তুমি? হাত জ্বলছে নিশ্চয়ই। শালুক হেসে বলল, হাতে পলিথিনে পেঁচিয়ে নিয়ে করেছি। আপনি খুশি হননি? আমি জানি ভর্তা আপনার প্রিয়। ধ্রুব হাসলো, তারপর বলল, বাহ, আমার বউয়ের দেখে আমার পছন্দ অপছন্দ নিয়ে ভাবনা রয়েছে। আমার কেমন আনন্দ লাগছে তুমি বুঝবে না শালক। আমি ভীষণ খুশি। তবে এত কিছু করার দরকার ছিল না। একটা ভর্তা হলেই হতো। দুজন মিলে পরম তৃপ্তি নিয়ে রাতের খাবার খেলো। শালুক ধ্রুবর কাছ ঘেঁষে ঘুমালো। আদুরে বিড়ালের মতো ধ্রুবর গায়ের সাথে লেপ্টে গেল ঘুমের ঘরে। ঠান্ডা পড়েছে জাকি। ধ্রুবর বুকের মধ্যে টেনে নিল শালুককে। তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। আদনান বাড়িতে ফিরল 1 মাস 15 দিন পরে। আদিবা বেগম আদনানকে বসার রুমে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। তারপর তেড়ে গিয়ে বললেন, কেন এসেছিস এই বাড়িতে? তোকে কে ঢুকতে দিয়েছে? আদিবা বেগমের চিৎকারে হাসনা বেগম ছুটে এলেন। বড় জায়গায় জড়িয়ে ধরে বললেন, আমি ওর জামিন করে ছাড়িয়ে এনেছি ভাবি, আপনার পায়ে পড়ি। আপনি ওকে কিছু বলবেন না। আমি জানি ভাবি আপনার কেমন বুক পুড়ে ওর জন্য। ভাবি, আদনান এই বাড়ির বড় ছেলে। সবার আগে ওই তো আমাকে চাচি বলে ডেকেছে। ও হয়তো অনেক বড় অন্যায় করেছে, কিন্তু তাই বলে বাড়ির ছেলেকে এতদিন জেলে থাকতে দেখতে আমার নিজেরই কষ্ট হচ্ছে। সেখানে আপনার কি কষ্ট হচ্ছে তা আমি টের পাই ভাবি। আপনার নির্ঘুম রাত, চোখের নিচে কালো দাগ সাক্ষী দেয় আপনার মনের প্রচণ্ড যন্ত্রণা। আর যার জন্য ওকে জেলে থাকতে হয়েছে, সে তো এখন এখানে নেই। তাহলে কেন ছেলেটাকে কষ্ট দিব? শয়তানের দোকায় পড়ে মানুষ ভুল করে। আদনান হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে এতদিনে। ওকে আর শাস্তি দিয়েন না। আদিবা বেগম হাসনা বেগমকে ছেড়ে দিয়ে আদনানের সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর হঠাৎ করে আদনানের চুলে খামচি দিয়ে ধরে বললেন, এখনই ক্ষমা চা তুই হাসনার পায়ে ধরে। তোকে দুধ কলা দিয়ে সবাই আদর করে পুষেছে পরিবারের বড় ছেলে বলে। কিন্তু সেই তুই কালসাপ হয়ে ছোবল দিলি বাড়ির মেয়েকে। ক্ষমা চা তোর চাচির পা ধরে। ওর জায়গায় আমি থাকলে জীবনও তোকে ছাড়িয়ে আনতাম না। আদনান মাথা নিচু করে বলল, জানি মা। এতটুকু বুঝতে পারছি এতদিন সবাইকে কি পরিমাণ কষ্ট দিয়েছি। আমি আর দেশে থাকবো না মা। তোমাদের সবাইকে সুখী করতে সিদ্ধান্ত নিয়েছি বাইরে চলে যাব। তখন আর তোমাদের কারো আমাকে নিয়ে ভয় পেতে হবে না। আমার একটাই আফসোস মা, আমার মনের কথা আমি কাউকে বুঝিয়ে বলতে পারিনি।